নমস্কার, ম্যাথ ক্লাস চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব মডেল অ্যাক্টিভিটি টাস্ক দশম শ্রেণীর। যে মডেল অ্যাক্টিভিটি টাস্কটা তোমরা নভেম্বর মাসে পেয়েছো, সেই 50 নম্বরের প্রশ্ন এবং সাথে সাথে উত্তরগুলো আমরা আলোচনা করে দেব। তোমরা মন দিয়ে ধৈর্য ধরে শুনবে। তোমাদের এরকম মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে। প্রথমে একের দাগের যে প্রশ্নগুলো দেওয়া আছে, 8খানা এমসিকিউ প্রশ্ন দেওয়া আছে। 1 নম্বর দাগের একের যে প্রশ্নটা, বাস্তব সহগযুক্ত এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হলো 4টা অপশান দেওয়া আছে, তার মধ্যে কোনটি? প্রথমটা যদি আমরা গুণ করে দেই, দেখবে এক্সের কিউব দিয়ে একটা সমীকরণ চলে আসছে, তাহলে ওটা কখনো দ্বিঘাত সমীকরণ হতে পারে না। তেমনিভাবে দুয়েরটাও, মানে বিটটা x⁴ দিয়ে একটা এসছে, যদি তোমরা গুণ করে দাও দেখবে x⁴ দিয়ে আসবে, তাই ওটা দ্বিঘাত সমীকরণ হবে না। তেমনিভাবে ডিটাও এক্সের এক ঘাতের সমীকরণ, কারণ এক্সের সর্বোচ্চ ঘাতটা এখানে 1 আছে। কিন্তু যদি সিটটা করি, সিটটা সলভটা করে দিয়েছি, দেখো আমি ভেঙে গুণ করে দেখিয়েছি। গুণ করে রেজাল্টটা কী এলো? সিম্পলিফাই রেজাল্টটা হলো x² - 2x = 0। যেখানে দেখো x² সহগ কিন্তু 1 আছে, নট ইজিক্যাল টু 0 হয়েছে, এবং এক্সের সর্বোচ্চ ঘাতটা হচ্ছে 2, তাহলে অবশ্যই এটা দ্বিঘাত সমীকরণ। বাকিগুলো দ্বিঘাত সমীকরণ হবে না, তাহলে অ্যান্সারটা হবে সি। নেক্সট, দুয়ের দাগের যে প্রশ্নটা দেওয়া আছে, 2x - 2 × x + 3 = 0, এই সমীকরণের দুটো বীজ কি কি হবে? দুটো বীজ কি হবে? এটা আমরা 2 কমন নিচ্ছি প্রথমটা থেকে, তাহলে x - 1 x + 3 = 0 হলো। তাহলে এই দুটো উৎপাদকের মধ্যে কেউ না কেউ 0, দুটো রাশির গুণফল যদি 0 হয় তাহলে অবশ্যই একটা 0 হতে হবে, তাহলে প্রথমটা 0 অথবা x + 3 0। যদি x - 1 0 হয় তাহলে x এর মান 1, x + 3 যদি 0 হয় x এর মান -3, অর্থাৎ অ্যান্সারটা হবে সি 1 - 3। তিনের দাগের যে প্রশ্নটা ছিল, 10% সরল সুদের হারে 50 টাকার 2 বছরের সুদ ওই একই হারে 100 টাকার 1 বছরের সুদের কত গুণ হবে? সমান হবে না দ্বিগুণ হবে বা তিগুণ হবে ইত্যাদি বলে আছে। আমরা এটার উত্তরটা কীভাবে করব? আমরা প্রথমে করব কি, 10% হারে 50 টাকার 2 বছরের সুদ কত হয় দেখি। সুদ কীভাবে বের করতে হয় না, 3টা গুণ করে দিয়ে সুদের হার, আসল আর সময় গুণ করে 100 দিয়ে ভাগ করতে হয়, এটাই সূত্র। 3টে গুণ করে দিয়ে 100 দিয়ে ভাগ, 10 টাকা হলো। আবার 10% হারে 100 টাকার 1 বছরের সুদ কত হয় বের করি, একই রকম 3টে গুণ করে 100 দিয়ে ভাগ, 10 টাকা। তাহলে দুক্ষেত্রেই সুদ সমান, অর্থাৎ অ্যান্সার ডি সমান উত্তরটাই হবে। এবারে 4এর দাগের যে প্রশ্নটা বলেছে, ও কেন্দ্রীয় বৃত্তের দুটো যে PQ এবং RS দুটো যে সমান, ও বিন্দু থেকে PQ জ্যায়ের দূরত্ব 8 সেমি, ও বিন্দু থেকে RS জ্যায়ের দূরত্ব কত, এটা বলতে বলেছে। তাহলে আমরা কি বলছে, দেখো এখন আমি ছবিটা আঁকিনি, আমি একটা সূত্র ইউজ করেছি যেটা আমরা অলরেডি জানি। কি জানি? কোনো বৃত্তের দুটো জ্যা যদি পরস্পর সমান হয় তাহলে অবশ্যই তারা কেন্দ্র থেকে সমান দূরে অবস্থান করবে। তাহলে প্রথম যেহেতু 8 সেমি দূরে আছে কেন্দ্র থেকে, দ্বিতীয় জ্যাটা অবশ্যই 8 সেন্টিমিটার দূরে থাকবে। তাহলে এই নলেজ থেকেই আমরা বলে দিলাম অ্যান্সারটা হবে এ 8 সেমি, দূরত্ব হবে 8 সেমি। ক্লিয়ার? একের দাগের 5এর যে প্রশ্নটা দেওয়া আছে, সেটা ছবি না আঁকলে বোঝা যাবে না বলে ছবিটা আঁকা হয়েছে। ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক বৃত্তকে কিউ বিন্দুতে স্পর্শ করেছে। তাহলে ও কেন্দ্রীয় একটা বৃত্ত, পি একটা বহিস্থ বিন্দু, সেখান থেকে স্পর্শক টানলে স্পর্শকটা বৃত্তকে কিউ বিন্দুতে স্পর্শ করেছে। প্রশ্নটা কি, ও কিউ এই ডিস্টেন্সটা দেওয়া আছে 9 সেমি, ও পি ডিস্টেন্সটা দেওয়া আছে 15 সেমি। জিজ্ঞাসা করেছে কিউপি বা PQ এই ডিস্টেন্সটা কত, মানে এই দূরত্বটা কত। এখানে আমরা যে সূত্রটা ব্যবহার করেছি, আমরা জানি স্পর্শক
এবং স্পর্শবিন্দুকে এই ব্যাসার্ধ পরস্পর লম্ব হয়। এখানে 90 ডিগ্রি সিম্বলটা ওই কারণে দেওয়া হয়েছে। কি বললাম? স্পর্শক, কোনো বিন্দু থেকে স্পর্শক এবং স্পর্শবিন্দুগামী বৃত্তের ব্যাসার্ধ পরস্পর লম্ব হয়। তাহলে ও কিউ পি এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের এই কোণটা তো 90 ডিগ্রি, তাহলে ওপি হলো অতিভুজ। ক্লিয়ার? তাহলে পি কিউ হবে কত না অতিভুজের স্কোয়ার বিযুক্ত লম্ব স্কোয়ার, অর্থাৎ 15 স্কোয়ার বিযুক্ত 9 স্কোয়ার। এককটা হবে সেন্টিমিটার। উত্তরটা হবে বি। ঠিক আছে? তারপরে 6 দাগে যেটা দেওয়া আছে, দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 25:16, আয়তনের অনুপাতটা কত হবে? ধরা যাক দুটো গোলক, তাদের ব্যাসার্ধ একটা আর একটা গোলক, তাদের ব্যাসার্ধ বড় হাতের আর। বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কী হয়? 4πr স্কোয়ার। তাহলে এখানে 4π ছোটো আর স্কোয়ার, এখানে 4π বড় আর স্কোয়ার। এদের অনুপাত দেওয়া আছে 25:16, এটা দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা কি পাই? একটু সরল করে করে যাচ্ছি। অনুপাতকে আমি প্রথমে ভগ্নাংশের আকারে লিখেছি, সরল করে r/r এর মান পেলাম 5/r। ঠিক আছে? এবার বোথ সাইড হোল কিউব করে দিচ্ছি, তাহলে r³ বাই বড় r³ 125/64। এবার আয়তন কি হয়? আয়তনের সূত্র কি? 4/3πr³। তাহলে আয়তন হচ্ছে 4/3πr³। এখান থেকে 4/3π দুদিকে কেটে যাচ্ছে, তাহলে r³ r³ বড় r³। এবার r³ এর মানটা কত না 125/64, মানে 125:64। তাহলে উত্তরটা এই সেন্সে হবে ডি। অ্যান্সার ডি। এবারে 1 দাগের যে 7 দাগের প্রশ্ন দেওয়া আছে, দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করেছে। তাহলে এবি বৃত্ত দুটির সাধারণ স্পর্শক। বৃত্ত দুটিকে এ এবং বি বিন্দুতে স্পর্শ করে, তাহলে কোণ এসিবির মান কত? কি বলা আছে? দুটো বৃত্ত, এই একটা বৃত্ত, এই একটা বৃত্ত, এরা পরস্পরকে সি বিন্দুতে স্পর্শ করেছে। আর কি বলে দেওয়া আছে? এই দুটো বৃত্তের সাধারণ স্পর্শক একটা নাম হচ্ছে এবি, যেটা বৃত্ত দুটোকে এ এবং বি বিন্দুতে ছেদ করেছে বা স্পর্শ করেছে। প্রশ্ন কি না এ সিবি যদি যোগ করি, তাহলে এ সিবি এই কোণটার মান কত ডিগ্রি হবে জিজ্ঞাসা করা হয়েছে। প্রশ্নটা আশা করছি আমরা বুঝেছি। এখানে আমি বেশি আর লিখিনি, যেহেতু 1 নম্বরের প্রশ্ন, জাস্ট বুঝিয়ে দেওয়া হয়েছে সি বিন্দুতে বৃত্ত দুটো বহিঃস্পর্শ করেছে। তাহলে এই বিন্দুতে বৃত্তের একটা স্পর্শক থাকবে, সেই স্পর্শকটার নাম ধরো পিটি। তাহলে পিটিটা এবিকে টি বিন্দুতে ছেদ করেছে ধরে নাও। ক্লিয়ার? এইবারে লক্ষ্য করো, আমরা উল্টো দিক দিয়ে ভাবি। তাহলে টি বিন্দু থেকে দুটো এই প্রথম যে বৃত্তটা আছে, টি বিন্দু থেকে দুটো স্পর্শক হয়েছে, একটা আছে টিএ আর একটা আছে টিসি। ঠিক আছে? তাহলে আমরা জানি বৃত্তের কোনো বহিস্থ বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায়, ওই স্পর্শবিন্দুর সাথে বহিস্থ বিন্দুর সংযোজক সরলরেখা দুটি পরস্পর সমান হয়। তাহলে কি বলা হলো? তাহলে টি হচ্ছে বহিস্থ বিন্দু, এখান থেকে দুটো স্পর্শক হয়েছে, স্পর্শবিন্দু হচ্ছে এ এবং সি। এ বিন্দুতে স্পর্শ করেছে টিএ, আর টিসি হচ্ছে সি বিন্দুতে স্পর্শ করেছে। উল্টো দিক দিয়ে ভাবছি। তাহলে আমরা উপপাদ্য থেকে জানলাম এটি আর টিসি এরা পরস্পর সমান। তাহলে বৃত্তের বহিস্থ বিন্দু থেকে কোনো বৃত্তের উপর যে দুটো স্পর্শক অঙ্কন করা যায়, সেই স্পর্শক দুটোর দৈর্ঘ্য হচ্ছে পরস্পর সমান হয়। তাহলে সেই যুক্তিতে আমরা এটি আর টিসি সমান, দুটো ওই কেটে দেখিয়েছি, এ দুটো সমান। একই রকম হবে টি বিন্দু থেকে দ্বিতীয় যে বৃত্ত টিবি আর টিপি দুটো স্পর্শক, তাহলে এরাও টিবি আর টিসি তাহলে পরস্পর সমান হবে দৈর্ঘ্যে, কারণ বৃত্তের বহিস্থ বিন্দু থেকে বৃত্তের যে দুটো স্পর্শক করা যায় তারা পরস্পর সমান হয়। তাহলে টিবি আর টিসি সমান, তাহলে টিবি সমান টিসি, আবার টিসি সমান টিএ। তাহলে আসলে কি ওই তিনটে ভাবেই পরস্পর সমান, সিম্বল দেওয়া হয়েছে, লক্ষ্য করে এই দুটো তিনটে সিম্বল দেওয়া আছে। তাহলে এ টি সি এই যে ত্রিভুজ, এই ত্রিভুজটা আসলে কি সমদ্বিবাহু ত্রিভুজ। এ টি সি এই ত্রিভুজটা সমদ্বিবাহু ত্রিভুজ, কারণ টিএ সমান টিসি। তাহলে এ টিসি এই যে ত্রিভুজের এই কোণটা যদি এক্স হয়, এটাও এক্স সিম্বল দিয়ে বোঝানো হয়েছে। একই রকমভাবে টিসিবি ত্রিভুজের এই কোণটা যদি ওয়াই হয়, এই কোণটা ওয়াই, কারণ টিবি আর টিসি সমান,
সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোণগুলো পরস্পর সমান হয় বলে। এইবার দেখো বড় যে ত্রিভুজটা এ বি সি, এটা বড় ত্রিভুজ। এই ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত ডিগ্রি হয়? ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। তাহলে তিনটা কোণ কী কী? একটা আছে এক্স, আর একটা কোণ হচ্ছে এক্স আর ওয়াই যোগফল, আর একটা হচ্ছে ওয়াই। তাহলে মোট দুটো এক্স আর দুটো ওয়াই, এই করে মিলে হয়েছে 180 ডিগ্রি। এই করে এক্স প্লাস ওয়াইয়ের মান কত হচ্ছে? 90 ডিগ্রি। এক্স প্লাস ওয়াই মানে কি? এসিবি। তাহলে কোণ এসিবির মান হলো 90 ডিগ্রি। এটা অ্যাকচুয়ালি এক্সট্রা একটা জ্যামিতি ছিল, প্রমাণ হিসেবে দেওয়া হয় বড়। তো এই রেজাল্টটা আমরা মুখস্থ রাখবো, তাহলেও আমি একটু বুঝিয়ে দিলাম কীভাবে এটা করতে হয়। পরের যে প্রশ্নটা ছিল, একটা অর্ধগোলক ছিল। অর্ধগোলকের নীরের অর্ধগোলক বলেছে, তার সমগ্র তলের ক্ষেত্রফল দেওয়া আছে 147 পাই। প্রশ্ন হচ্ছে ওই গোলকের ব্যাসার্ধর মান কত? কি বলা হলো? নীরের অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল মানে বক্রতলের ক্ষেত্রফল প্লাস সমতলের ক্ষেত্রফল। তাহলে বক্রতলের ক্ষেত্রফল কত? 2πr²। পুরোটার ক্ষেত্রফল হয় 4πr², তার অর্ধেক 2πr²। আর নিচে যে বৃত্তটা আছে তার ক্ষেত্রফল হচ্ছে 4πr²। আরটা কি না, আরটা হচ্ছে অর্ধগোলকের ব্যাসার্ধ ধরা হয়েছে। এখানে লিখে দেবে আর হচ্ছে অর্ধগোলকের ব্যাসার্ধ। তার মানে 2πr² আর πr², মোট হলো কত? 3πr²। এই মিলে হলো 147 পাই। এখান থেকে আর এর মান পাওয়া গেলো 7, তাই অ্যান্সার হবে সি, 7 সেমি। এবারে 2 দাগের যে প্রশ্নগুলো দেওয়া আছে, সত্য বা মিথ্যা বলো। শুধু সত্য বা মিথ্যা বললে হয়, কিন্তু ভালো নাম্বার পেতে গেলে তার কারণগুলো দেখিয়ে দেওয়া দরকার। তো সেই কারণে আমি শুধু সত্য বা মিথ্যা না বলে তার পিছনে যুক্তিগুলো প্রতিষ্ঠা করার চেষ্টা করছি। দেখো প্রথমে যে প্রশ্নটা ছিল, একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য অর্ধেক করা হলো। ঘনকটির আয়তন প্রথম ঘনকের আয়তনের 1/8 অংশ হবে। এটা ঠিক না ভুল সেটা আমাদের বলতে হবে। ধরা যাক ঘনকের বাহুর দৈর্ঘ্য ছিল এ একক, তাহলে আয়তন কত হবে? আয়তনের সূত্র কি? বাহুর কিউব, অর্থাৎ এ কিউব। একই রকম হবে, পরে আয়তন অর্ধেক হয়েছে বলেছে, ঘনকটির বাহুর দৈর্ঘ্য অর্ধেক হয়েছে, তাহলে বাহু এ, তাহলে a/2 হলো। তখন আয়তন কত হলো? বাহুর কিউব। এইভাবে a³/8, আগে ছিল a³, এখন হলো a³/8। তাহলে বুঝেই ফেলেছি যে আগের 1/8 অংশ, অর্থাৎ অ্যান্সার ট্রু, মানে ঠিক। 2 থেকে যে অঙ্কটা ছিল a/2 = b/3 = c/4, তাহলে ন্যাচারালি a:b:c হওয়ার কথা কত? 2:3:4 হওয়ার কথা, কিন্তু অ্যান্সারটা দেওয়া আছে 4:3:2, অর্থাৎ অ্যান্সার ফলস হবে সেই যুক্তিতে। তারপরে 3 দাগের যে প্রশ্নটা দেওয়া ছিল সেটা হচ্ছে, আসল p টাকা, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার r% হলে দ্বিতীয় বছরের মূলধন PR/100 হবে। তো আমরা অ্যাকচুয়ালি কী জানি, r% চক্রবৃদ্ধি সুদের হারে p টাকার 1 বছরের স্ববৃদ্ধি মূল, মানে সুদ আর আসল হয়ে যেটা হয় সেটাকে আমরা বলি স্ববৃদ্ধি মূল। সেটা কত হয়? একটা সূত্র আছে, p × 1 + r/100 হোল টু দি পাওয়ার n। n বলতে এখানে বছর, বছরটা এখানে 1 দেওয়া আছে, সুদের হার r, এখানে rই ধরা হয়েছে, আসলটা p ধরা হয়েছে। কিন্তু এখানে কি বলে দেওয়া আছে না, দ্বিতীয় বছরের মূলধন, মানে 1 বছর পরে যেটা সুদে আসলে হবে সেটাই তো দ্বিতীয় বছরের শুরুতে মূলধন হয় চক্রবৃদ্ধি সুদের নিয়ম অনুসারে। তাহলে 1 বছরের সমৃদ্ধি মূল যেটা, সেটাই দ্বিতীয় বছরের শুরুতে মূলধন হয়। তাহলে সেটা বেরোলো কত? এটা কিন্তু দেওয়া আছে যেটা, সেটার সঙ্গে আমাদের মিলছে না, তাই অ্যান্সারটা ফলস। 2 থেকে যে 4, এটা খুব ভালো প্রশ্ন। বলছে চিত্রে ও কেন্দ্রীয় বৃত্তে এবি একটা ব্যাস, অর্থাৎ এবি বৃত্তের ব্যাস। আর কি দেওয়া আছে? বৃত্তের ভেতরে যে কোনো একটা বিন্দু, ধরো কিউ একটা বিন্দু ছবিতে দেওয়া হয়েছে, AQB সর্বদা সূক্ষ্ম কোণ হবে। সূক্ষ্ম কোণ বলতে 90 ডিগ্রি থাকতে ছোট, মানে 0 থেকে 90 এর মধ্যে হবে। এটা কি ঠিক না ভুল আমাদের বলতে হবে। তো আমি একটু যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করছি, দেখো ভালো করে। P বৃত্তের উপর যে একটা বিন্দু, AB হচ্ছে বৃত্তের ব্যাস, তাহলে APB এটা হচ্ছে অ্যাকচুয়ালি অর্ধবৃত্তস্থ কোণ। অ্যাকচুয়ালি APB কোণের মানটা তাহলে কত? 90 ডিগ্রি হবে। আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণের মান হয় 90 ডিগ্রি।
এইবারে আমি যে কোনো একটা বিন্দু এক্স নিয়েছি, এখানে নিতেই পারি। তাহলে এ এক্স আর এক্স বি যুক্ত করে দিচ্ছি। তাহলে কি দেখা যাচ্ছে, এ বি চাপের উপর এপিবি হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। একই রকমভাবে এ এক্স বি এটাও অর্ধবৃত্তস্থ কোণ। একই চাপের উপর বৃত্তস্থ কোণগুলো কি পরস্পর সমান হয়। তাহলে অর্থাৎ এটা 90 ডিগ্রি আর এ এক্স বি এটাও অ্যাকচুয়ালি 90 ডিগ্রি, কারণ দুটোই অর্ধবৃত্তস্থ কোণ বলে। এইবার এখানে একটা ড্রয়িং করেছি কি, এ কিউকে আমি জোর করে বাড়ি দিয়েছি। বাড়ি দেওয়ার ফলে এক্স বিকে ওয়াই বিন্দুতে ছেদ করেছে, হ্যাঁ কি না? এইবারে ভালো করে দেখো, এ কিউ বি অর্থাৎ এ কিউ বি এটা কি একটা বহিস্থ কোণ, এই যে ছোটো ত্রিভুজের বহিস্থ কোণ। ছোটো ত্রিভুজটা বলতে কিউ ওয়াই বি, এই ত্রিভুজের বহিস্থ কোণ। তাহলে বহিস্থ কোণের মান কি হয়, দূরবর্তী অন্তস্থ কোণ দুটো সমান হয়। তাই আমি লিখেছি এই দুটো কোণের সমষ্টি, মানে এই কোণটা এই দুটো কোণের যোগফল আকারে লিখেছি। ক্লিয়ার হয়েছে? আবার লক্ষ্য করো, এই যে ওয়াই কোণটা মানে এ ওয়াই বি কোণটা, এটা বহিস্থ কোণ কার না, এ এক্স ওয়াই এই ত্রিভুজের বহিস্থ কোণ। তাহলে বহিস্থ কোণ মানে কি, দূরবর্তী অন্তস্থ কোণ মানে এক্স কোণ, আর এইখানে যে কোণটা আছে এই দুটো যোগফলটা সমান সমান হবে। তাই আমি লিখেছি এ ওয়াই বি সমান এখানের এক্স কোণ আর এখানের এ কোণটার যোগ করে। ক্লিয়ার হলো ব্যাপারটা? এইবারে তাহলে এ ওয়াই বি জায়গায় আমি এই দুটো কোণের লিখে দিয়েছি, যেহেতু এ ওয়াই বির মান এই দুটো পেয়েছি করে লিখে দিয়েছি। এবার এ এক্স বি মানে কত না, এ এক্স বি এটা অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি। এ এক্স বির মান যা, এ পি বির মান তা, দুটোই অর্ধবৃত্তস্থ কোণ। তাই এ এক্স বির জায়গায় এ পি বি লিখেছি। এবার লক্ষ্য করো, এ কিউ বি আর এ পি বির মধ্যে কী সম্পর্ক দেখতে পাচ্ছি। এ কিউ বি মানে আমাদের ছবিতে এ কিউ বি আর এ পি বি বলতে এই এ পি বি, এই দুটো কোণের মধ্যে কী সম্পর্ক আসছে না, এ কিউ বিটা এ পি বির সঙ্গে আরও দুটো কোণ যোগ করলে তবেই সমান হবে, নাহলে হবে না। তার মানে কি, এ পি বিটা নিশ্চয়ই এ কিউ বি থাকতে ছোটো, আরও দুটো কোণের মান, এই দুটো কোণের মান তো কিছু না কিছু আছে, জিরো তো নয়, কিছু না কিছু মান তো আছে। তাহলে এই দুটো কোণ যোগ করলে তবেই সে এ কিউ বির সঙ্গে সমান হতে পারে। তার মানে এ পি বিটা ছোটো, এ কিউ বিটা বড়ো, কিন্তু এ পি বির মান কত, অর্ধবৃত্তস্থ কোণ বলে 90 ডিগ্রি। তার মানে এ কিউ বির মানটা 90-এর চেয়ে বড় কিছু একটা মান আছে, ঠিক আছে? তার মানে কি এ কিউ বির মানটা 90 থেকে বড়ো মানে কি স্থূল কোণ, কিন্তু বলে দেওয়া আছে কি সূক্ষ্ম কোণ, সেই যুক্তিতে আমরা ভুল বললাম। 2 দাগের যে 5-এর যে প্রশ্নটা দেওয়া আছে, বলেছে এবিসি ত্রিভুজ, এবিসি কিন্তু যে কোনো ত্রিভুজ বলেছে। এবিসি ত্রিভুজ মানে কি ত্রিভুজ বলে দেয়নি, তো আমরা যে কোনো ত্রিভুজ ধরবো। এবারে বিসি বাহুর উপর এডিটা লম্ব, তাহলে এবিসি একটা যে কোনো ত্রিভুজ, বিসির উপর এডিটা লম্ব বলে দেওয়া আছে। প্রশ্ন কি, প্রশ্ন বলেছে এ বি ডি আর এ ডি সি এই যে দুটো ত্রিভুজ এরা সদৃশ কোণী বা সদৃশ, ঠিক আছে? সদৃশ কোণী হলে সদৃশ হয়। তো আমরা প্রথমে দেখি এই দুটো ত্রিভুজ যদি সদৃশই হয় তাহলে প্রথম কাজ আছে সদৃশ কোণী হতে হবে, মানে কি ত্রিভুজের 3টে কোণ, প্রথম ত্রিভুজের 3টে কোণ দ্বিতীয় ত্রিভুজের 3টে কোণের সঙ্গে সমান হতে হবে, তবেই তারা সদৃশ কোণী হবে। ত্রিভুজ দুটো সদৃশ কোণী হলে তারা পরস্পর সদৃশ হয়। এখন প্রশ্ন হচ্ছে, যেহেতু এডিটা বিসির উপর লম্ব বলেই দেওয়া আছে, তাহলে এই দুটো কোণ 90 ডিগ্রি। তার মানে এডিসি ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ, যেহেতু এই কোণটা 90 ডিগ্রি। এবিডি কোণ ত্রিভুজটাও সমকোণী ত্রিভুজ, যেহেতু এটা 90 ডিগ্রি, কারণ এডিটা লম্ব ছিল বিসির উপর। এইবারে লক্ষ্য করো, তাহলে একটা কোণ মিলেছে, বাকি দুটো কোণ, এই কোণটা ধরা যাক থিটা, তাহলে এটা 90 - থিটা। কিন্তু এই দুটো কোণের মধ্যে কেউ কি থিটা হবে, হতেও পারে নাও হতে পারে। যদি এই কোণটা 90 ডিগ্রি হতো তাহলে এটা 90 - থিটা হলে এটা থিটা হতো। তো এই দুটো কোণের সম্পর্কে কিছু বলা যাচ্ছে না, একটা কোণ 90 ডিগ্রি মিলে গেছে, বাকি দুটো কোণও তো সমান হতে হবে, অনুরূপ কোণ দুটো সমান হতে হবে, কিন্তু সেক্ষেত্রে এখানে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। যদি বলা যেত কখন, যদি এ কোণটা অর্থাৎ সিএবি কোণটা যদি 90 ডিগ্রি হতো, তখন আমরা বলতে পারতাম এটা থিটা, তখন এটা 90 - থিটা হলে তখন 3টা কোণ মিলে যেত, এর 3টা কোণ অনুরূপ 3টা কোণের সঙ্গে সমান হতো। তো সেক্ষেত্রে হচ্ছে না, তাই অ্যান্সারটা ফলস আমরা বলবো। 2 দাগের যে 6-এর দাগের প্রশ্ন আছে,
শুভেন্দু এবং নৌসদ দুটো নাম, আমি শুভেন্দুকে এস দিয়ে প্রকাশ করেছি আর নৌসদকে এন দিয়ে প্রকাশ করেছি। এরা প্রথমে 1500 টাকা আর 1000 টাকা দিয়ে ব্যবসা করেছে। এ 1500 এ 1000 টাকা দিয়ে ব্যবসা শুরু করেছে। ব্যবসাতে ক্ষতি হয়েছে 75 টাকা। তাহলে শুভেন্দুর ক্ষতি কত হবে? ক্ষতিটাও নিশ্চয়ই মূলধনের অনুপাতে ভাগ হবে। তো মূলধনের অনুপাত 3:2। তাহলে এসের ক্ষতি মানে শুভেন্দুর ক্ষতি। শুভেন্দুর ক্ষতি কত? 75 গুণিতক সমান 5/3 ভাগ হবে। ঠিক আছে, এই জন্য 3/5 লেখা হয়েছে। মোট অনুপাত 5, তার মধ্যে 3 ক্ষতি হবে, 3 ভাগটা ওর ক্ষতি, শুভেন্দুর ক্ষতি। হিসাব করলে 45 টাকা হচ্ছে, দেওয়া ছিল 30 টাকা, তাই আমি ভুল বলেছি। 2 দাগের যে 7 দাগের প্রশ্ন, তার একটা ছবি দেওয়া আছে। ছবিটা কি? পি কিউ আর একটা ত্রিভুজ, এস টি আর কিউ আর পরস্পর সমান্তরাল বলেই দেওয়া আছে। প্রশ্ন করে দেওয়া হয়েছে যে পি কিউ বাই পি এস, পি আর বাই পিটি এটা হবে সমান হবে কিনা জিজ্ঞাসা করা হচ্ছে। তাহলে দেখো উত্তরটা দিচ্ছি। যেহেতু বলে দিচ্ছে এস টি আর কিউ আর পরস্পর সমান্তরাল, প্রশ্নে বলে দেওয়া ছিল যদি সমান্তরাল হয় তাহলে এই যে দুটো কোণ অনুরূপ কোণ এরা সমান হবে, কারণ এস টি সমান্তরাল কিউ আর, পি কিউ ভেদক। তাহলে না চাইলে এইগুলো অনুরূপ কোণ, আমি এক্স এক্স দিয়ে সিম্বল করেছি। একই রকমভাবে ওয়াই ওয়াই এগুলোও তো অনুরূপ কোণ, সমান হবে। তাহলে পি কোণটা তো দুটো ত্রিভুজেরই কমন কোণ, পি এস টি আর পি কিউ আর। এই যে দুটো ত্রিভুজ কি বললাম, পি এস টি পি কিউ আর, এই ত্রিভুজের দুটো কোণ এক্স 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 ওয়াই, এরও দুটো কোণ এক্স ওয়াই, বাকি কোণটা তো কমন হয়ে আছে, মানে তিনটা কোণ মিলে গেছে। অর্থাৎ এই দুটো ত্রিভুজ পরস্পর সদৃশকোণী। আর ত্রিভুজ দুটো সদৃশকোণী মানে পরস্পর সদৃশ। ঠিক আছে, সদৃশ ত্রিভুজের ক্ষেত্রে সদৃশকোণী হলে এরা পরস্পর সদৃশ হয়ে যায়। সদৃশ হলে কি হয়? দুটো ত্রিভুজ যদি সদৃশ হয় তাদের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হয়। তাহলে সেক্ষেত্রে অনুরূপ বাহুগুলোর অনুপাত আমি সমান লিখে দিয়েছি। অর্থাৎ প্রথম ত্রিভুজের মানে দ্বিতীয় ত্রিভুজের পি কিউ আর অনুরূপ বাহুটা যে পি এস, একই রকমের পি আর বাই পিটি, অর্থাৎ অ্যান্সারটা ঠিক হবে। এবারে শেষ 2 দাগের যে 8 প্রশ্ন বলেছে, শঙ্কুর তির্যক উচ্চতা শঙ্কুর উচ্চতার দ্বিগুণ হলে শঙ্কুর ব্যাসার্ধ হবে উচ্চতার √3 গুণ। ঠিক না ভুল? তো বলে দিয়েছে শঙ্কুর উচ্চতা ধরা যাক এল, না আমি ধরেছি শঙ্কুর উচ্চতা এল, ব্যাসার্ধ আর, উচ্চতা এইচ। বলেই দিয়েছে যে শঙ্কুর উচ্চতা তির্যক উচ্চতাটা উচ্চতার দ্বিগুণ। তাহলে শঙ্কুর উচ্চতার দ্বিগুণ বলে দেওয়া আছে, তাহলে এল সমান 2h। এবার ব্যাসার্ধ কত? না ব্যাসার্ধের যে সূত্রটা হয় এটা তো সমকোণী ত্রিভুজ হবে, আর এল এইচ, আর এল এইচ এটা মিলে তো একটা সমকোণী ত্রিভুজ তৈরি করে। তাহলে আমরা জানি আর এর মান কত হবে না √, অতিভুজের স্কোয়ার মাইনাস উচ্চতার স্কোয়ার। এবারে যেহেতু এল এর মান 2h, তাহলে এর জায়গায় 2h বসালে কত? 2h এর হোল স্কোয়ার মানে 4h স্কোয়ার মাইনাস h স্কোয়ার মানে কত? √3h স্কোয়ার। এটা √3h, বর্গমূল থেকে h স্কোয়ার বেরোলে h হয়। তাহলে উত্তরটা হচ্ছে √3h, অর্থাৎ উচ্চতার √3 গুণ। অ্যান্সারটা ট্রু। এবারে আমরা সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, শর্ট অ্যান্সার 2 নম্বর করে 7টা দেওয়া আছে, এই প্রশ্নগুলোর উত্তর দেখাচ্ছি। প্রথম প্রশ্নটা ছিল 3 দাগের 1টা, লম্ব বৃত্তাকার চোঙের আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান, তাহলে ওর ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে ধরে নাও একটা চোঙের ছবি আঁকা আছে, ধরে নিও চোঙটার ব্যাসার্ধ আর, উচ্চতা এইচ, লিখে দিয়েছি, না হলে তোমরা লিখে নেবে। তাহলে আয়তন কত হয়? চোঙের আয়তনের সূত্র কি হয়? πr²h। চোঙের আয়তন πr²h। চোঙের বক্রতলের ক্ষেত্রফল কত হবে? 2πrh। এটা সূত্র অলরেডি সবাই জানি আমরা। বলে দিয়েছি কি এদের সাংখ্যমান সমান, সাংখ্যমান মানে একক বাদ দিয়ে মূল মানটা সমান। তাহলে শর্তানুসারে πr² সমান 2πrh, যেহেতু সাংখ্যমানগুলো সমান হবে। তো আয়তনের এককটা হচ্ছে ঘন একক, আর বক্রতলের ক্ষেত্রফলটা হচ্ছে বর্গ একক। অ্যাকচুয়ালি তো কখনো এরা সমান হওয়ার কথা নয়, সাংখ্যমানটা সমান। তাহলে এখান থেকে সরল করলে আর মান হচ্ছে 2, অর্থাৎ ব্যাসার্ধ 2। আরটা কি না ব্যাসার্ধ ধরা হয়েছিল। নেক্সট বলে দেওয়া হয়েছে 7 - √2 অনুবন্ধী করণী 7 + √2 দেখাতে হবে।
তাহলে অনুবন্ধীকরণিক যদি সত্যিই হয় তাহলে এদের যোগফল আর গুণফল দুটো মূলদ সংখ্যা হতে হবে। তো আমি যোগফলটা দেখিয়েছি, গুণফলটা দেখিয়েছি, উভয়ই কিন্তু মূলদ সংখ্যা। তাই আমরা বলবো 7 মাইনাস √2 অনুবন্ধীকরণী 7 প্লাস √2। 3 নম্বর দাগের 3-এর যে প্রশ্নটা ছিল, একটা শঙ্কুর লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা 12 সেমি, আয়তন দেওয়া আছে 100 পাই, তাহলে তার ব্যাসার্ধ কত? উচ্চতা ধরে নাম ওই শঙ্কুটার ছবি একটা এঁকে দেওয়া আছে, ব্যাসার্ধ আর, উচ্চতা এইচ, তির্যক উচ্চতা আমাদের কাজে লাগবে না। তাহলে উচ্চতা এইচ সমান 12 সেমি, এটা বলেই দেওয়া আছে। ধরে নিলাম ব্যাসার্ধ আর সেন্টিমিটার, এটা আমি ধরে নিচ্ছি। তাহলে আয়তনের সূত্র কি হয়? 1/3 পাই আর স্কোয়ার এইচ, এত ঘন সেমি। আয়তন এলেই সবসময় ঘনটা লিখতে হয়। এইচের মান 12 বলে দেওয়া আছে, বসিয়ে দিলে 4 পাই আর স্কোয়ার এলো। কী বলে দিচ্ছে না, আমাদের যেহেতু বলেই দিচ্ছে আয়তন 100 পাই, তাহলে 4 পাই আর স্কোয়ার সমান 100 পাই, এখান থেকে আর এর মান পেয়ে গেলাম 5, অর্থাৎ ব্যাসার্ধ 5 সেমি। 3-এর দাগের 4-এর যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে এক্স ভ্যারি যায় ওয়াই জেড, ওয়াই ভ্যারি যায় জেড এক্স, তাহলে আমাদের প্রমাণ করে দেখাতে হবে জেড একটা ধ্রুবক। তো এক্স ভ্যারি যায় ওয়াই জেড যদি হয় তাহলে এক্স সমান, এই ভেদটা তুলতে গেলে একটা ধ্রুবক দিয়ে গুণ করতে হয়, ধরা যাক K1, আর এখানেও ভেদটা তুলতে গেলে একটা ধ্রুবক দিয়ে গুণ করতে হয়, ধরা যাক সেটা K2। K1 K2 হচ্ছে এগুলো ভেদ ধ্রুবক, 0 নয়। তাহলে এক্স হয় মানে এ দুটোর গুণ করলে কি হয়? এক্স হয় মানে বাম দিক ডান দিক গুণ করা হচ্ছে। তাহলে এক্স হয় সমান K1 K2, এদিকে যেটা আছে ওয়াই, দুটো জেড আছে বলে জেড স্কোয়ার এক্স। তাহলে এখান থেকে এক্স ওয়াইটা কেটে দিয়েছি, কেটে দিলাম এই কারণে এক্স ওয়াই তো চলো, ঠিক আছে। তো সেই কারণে এখান থেকে কাটা যাবে, কেটে দিলে 1 সমান K1 K2 জেড স্কোয়ার হলো। এখান থেকে জেডের মান বেরোলো বর্গমূল 1/K1 K2। যেহেতু K1 K2 এগুলো ধ্রুবক, তাহলে জেডের মানটা কী বেরাবে? ধ্রুবক। এবং K1 K2 অশূন্য ভেদ ধ্রুবক মানে শূন্য নয়, তাই এটা জেডের মানও শূন্য নয়, এরকম ধ্রুবক। তাই জেড হচ্ছে অশূন্য ধ্রুবক। 3-এর দাগে যে 5-এর প্রশ্নটা ছিল, 3টা বন্ধু এ বি সি এরা একটা ব্যবসা ঠিক করেছে, বাস কিনেছে, এবং তারা ঠিক করেছে কি মোট যা আয় হবে তার 2/5 অংশ কাজের অনুপাতে তারা ভাগ করবে। তো বাসে কোনো একটা মাসে যদি 29,260 টাকা আয় হয়, তাহলে বলছে কাজের জন্য এর আয় বিয়ের চেয়ে কত বেশি। তাহলে কাজের জন্য যে ইনকামটা হলো সেটা যে যেমন কাজ করে সেই কাজের জন্য তারা মোট আয়ের 2/5 অংশ খরচ করবে বলছে, মানে 2/5 অংশ তারা ভাগ করে নেবে। তাহলে মোট আয় 29,260 টাকা, তার 2/5 করলে যেটা হয় সেটা কাজের জন্য তারা ভাগ করে নেবে। আমি গুণ করিনি, প্রয়োজন মতো গুণ করব। তাহলে এর আয় কত হবে না, এই যে কাজের জন্য যে খরচটা হচ্ছে এইটা কিন্তু তারা ভাগ করবে, তাহলে এটাই ভাগ হবে। কি অনুপাতে ভাগ হবে না, কাজের জন্য বলে দিয়েছে অনুপাতটা 3:2:2, অর্থাৎ এবিসি যে পাবে সেই কীভাবে পাবে না, প্রশ্নেই বলে দেওয়া আছে 3:2:2 এই অনুপাতে পাবে। তাহলে এর কত পাবে না, এইটা গুণিতক 3, আর মোট অনুপাত কত 3:2:2, অর্থাৎ মোট অনুপাত 7, তাহলে সমান 7/3 আর বির আয় কত হবে, মোট আয় মানে কাজের জন্য যে খরচ সেটা গুণিতক সমান 7/2। এটা আমি গুণ করিনি। তাহলে এর আয় বেশি, বির আয় কম। কত বেশি না, এটা থেকে এটা বিয়োগ করলে পাওয়া যাবে, বিয়োগ করে দাও। বিয়োগ করে আমি কমন নিয়ে নিয়েছি 836, কমন নিলে 6 - 4 এই করলে 2, বিয়োগ করলে 1,672 টাকা, অর্থাৎ এর আয় 1,672 টাকা বেশি। 3-এর দাগের যে 6-এর দাগের প্রশ্নটা আছে, একটি লম্ববৃত্তাকার চোঙ আর লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 3:4। তাহলে দুটোর ব্যাসার্ধ আছে, তাদের দৈর্ঘ্যের অনুপাত 3:4। তাহলে একটার যদি 3R ধরি, অপরটা তাহলে 4R ধরতে হবে, যেহেতু অনুপাত 3:4 ব্যাসার্ধের। এবারে উচ্চতা দেওয়া নেই, উচ্চতা ধরো প্রথমটার উচ্চতা এইচ, দ্বিতীয়টার উচ্চতা বড় হাতের এইচ ধরেছি।
এবার এদের আয়তন মানে চোঙের আয়তন আর শঙ্কুর আয়তনের অনুপাত দেওয়া আছে 9:8, প্রশ্নেই বলে দেওয়া আছে। তাহলে চোঙের আয়তন পাই আর স্কোয়ার এই সূত্রে, পাই আর বলতে এখানে ব্যাসার্ধ 3r স্কোয়ার ইন্টু এইচ, আর শঙ্কুর যে আয়তন পাই আর বলতে এখানে ভূমির ব্যাসার্ধ 4r স্কোয়ার ইন্টু এইচ, এই করে 9/8 অনুপাতটা বলে দেওয়া ছিল। এটা শর্তানুসারে লিখেছি, অর্থাৎ প্রশ্নে এই শর্তটা বলে দেওয়া ছিল যে আয়তনের অনুপাত 9:8। তাহলে এইখান থেকে আমরা সরল করে H/H এর মান 2/1, অর্থাৎ উচ্চতার অনুপাতগুলো হলো 2:1। নেক্সট যেটা দেওয়া আছে 3 দাগের 7 প্রশ্নটা, x ভ্যারিজাইজ y³ এবং y এর বৃদ্ধি 8:27, 8:27, 8:27 হলে x এর বৃদ্ধি কি অনুপাতে হবে? প্রশ্নটা আরবার রিপিট করছি, y ভ্যারিজাইজ x এর কিউব বলে দেওয়া আছে, y এর মান যদি 8:27 এই অনুপাতে বাড়তে থাকে তখন x এর মানও তো বেড়েছে, কি অনুপাতে বেড়েছে সেটা আমাদের বলতে হবে। তাহলে y সমান এখানে একটা ধ্রুবক দিয়ে গুণ করতে হবে এই ভেদটা তুলতে গেলে। ধরা যাক সেই ধ্রুবকটা হচ্ছে কি, এটা কি অশূন্য ভেদ ধ্রুবক। এবারে y এর মান কি বলেছে না 8:27 এই অনুপাতে বেড়েছে। তাহলে প্রথমে যদি y এর মান 8r হয় তাহলে পরে হয়েছে সেটা বেড়ে 27r, যেহেতু অনুপাত প্রথমে যা ছিল তারপরে হয়েছে 27r। ধরা যাক প্রথমে 8r ছিল, পরে হয়েছে 27r। যখন 8r ছিল তখন x এর একটা মান ছিল, ধরা যাক x এর মান তখন a ছিল, আর যখন y 27r হয়েছে তখন x এর মান ধরা যাক a নয়, তখন অন্য একটা মান হবে b ছিল। ধরা যাক দুটোই ধরি বলে লিখেছি, মানে ধরিলাম আর কি। এবারে y এর মান, তাহলে এইটা দুটো কন্ডিশন পেলাম, এই দুটো কন্ডিশন মূল এই যে সমীকরণ 1 নম্বর সমীকরণে বোঝাচ্ছি। তাহলে y যখন 8r তখন x এর মান এই করে y এর মান 8 মান x এর জায়গায় a বসিয়েছি, সরল করে a এর মান পেয়ে গেলাম। একই রকম দ্বিতীয় কন্ডিশনটা বসিয়েছি, দ্বিতীয় কন্ডিশন বসিয়ে b এর মানটা পেয়ে গেলাম। এবার a আর b এর অনুপাতটা কত? 2:3। এ বিটা কি? আসলে ওই যে x এর মান, y এর মান যখন 8:27 তখন তো x এর মান a আর b ধরছিলাম, অর্থাৎ x এর বৃদ্ধি a/b, অর্থাৎ a/b এর মানে 2:3, অর্থাৎ x এর বৃদ্ধি হলো 2:3 এই অনুপাতে। এরপরে আমরা 5 দাগের যে প্রশ্নটা, বড় প্রশ্ন দুটো দেওয়া আছে, বার্ষিক 4% সরল সুদে কত বছরে 600 টাকার সুদ 168 টাকা হবে? অর্থাৎ সময়টা চাইছে কত সময়ে 600 টাকার সুদ আমি 168 টাকা পাবো। সুদের হার দেওয়া আছে 4% হারে। তো ধরিলাম সময়টা লাগবে x বছর, জানি না তো কত বছর লাগবে, ধরিলাম x বছর। তাহলে 4% সুদের হারে 600 টাকার, আসলটা 600 টাকা, 600 টাকার 1 বছরের সুদ কত হয়? না সূত্র কি, সুদের হার, টাকার পরিমাণ আর সময়টা গুণ করে তাকে 100 দিয়ে ভাগ করতে হয়, অর্থাৎ 3টাকে গুণ করে পার্সেন্টেজ তোলার জন্য নিচে 100 দিয়ে ভাগ করতে হয়। কাটাকাটি করে 24 টাকা। তাহলে আমি যদি সময়টা x বছর ধরি তখন সুদ হয় 24 টাকা, কিন্তু যেহেতু সুদ কত হবে 168 টাকা বলেই দেওয়া আছে, তাহলে এই 24xকে আমাদের হতে হবে 168। ক্লিয়ার? তাহলে এখান থেকে x এর মান হবে 168/24, কাটাকাটি করলে হবে 7। বোঝা গেল কথাটা? তো এখানে 24 না 24x হলো, তাহলে সময় লাগবে 7 বছর, ওটাই উত্তর। এবারে 5 দাগের 2 যেটা বলে দেওয়া আছে, কত টাকা বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছর পরে সুদে আসলে 3528 টাকা হবে? সেটা কত টাকা রেখে দিলে 5% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছর পরে সুদে আসলে আমি ওইটা পাবো, 3528 টাকা পাবো, সেটা আমাকে বলতে হবে। তো আমি জানি না কত টাকা, ধরিলাম সেই টাকাটার পরিমাণ হচ্ছে p টাকা, অর্থাৎ সেটাই আসল। তাহলে p টাকার 5% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরে কত হবে? না একটা সূত্র আছে, কি না p × 1 + r/100 হোল টু দি পাওয়ার n। ঠিক আছে, আমরা যে সূত্র জানি p × 1 + r/100 হোল টু দি পাওয়ার n। আর হচ্ছে সুদের হার, এখানে r এর জায়গায় 5 বসেছে, আর n বলতে সময়টা এখানে 2 দেওয়া আছে বলে
এনের জায়গায় 2 বসানো হয়েছে, ডাইরেক্ট আমরা সূত্র না লিখে মানগুলো বসিয়ে দিয়েছি। এটা কাটাকাটি করলে 5 একে 5, 5 20 100, এই করে হচ্ছে 21 20, হোল স্কোয়ার আছে হোল স্কোয়ার দিলাম। কিন্তু যেহেতু শর্তানুসারে বলেছে কত, সুদ আর আসল মিলে 3528 টাকা হবে, যেহেতু বলে দিচ্ছে তাই আমাদের যে সুদে আসলে হয়েছে সেইটা 3528 সঙ্গে সমান করতে হবে। সমান করলে পির মান কত হবে 3528, নিচে 20গুলো দুটো ছিল উপরে উঠে গেছে, 2 21 নিচে নেমে চলে এসেছে। কাটাকাটি করো 7 দিয়ে, কাটাকাটি করলে 3200 হবে। অর্থাৎ আসলটা যেটা রাখতে হবে সেটা হচ্ছে 3200 টাকা, তবেই 5% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছর পরে সেটা হবে 3528 টাকা। অ্যান্সারটা হবে 3200 টাকা। এইবারে 4-এর দাগে আমি করে দিইনি একটাই কারণে, এটা হচ্ছে উপপাদ্য। আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি সম্পূরক। আর একটা উপপাদ্য দেওয়া আছে, বৃত্তের কোনো বহিস্থ বিন্দু থেকে যে দুটো স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শবিন্দু দুটির সাথে বহিস্থ বিন্দুর সংযোজক সরলরেখা দুটি সমান এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। এটা অলরেডি পেজ নাম্বার 164 পৃষ্ঠায় ক্লাস 10-এর বই তোমরা দেখে নিবে। এটা 211 পৃষ্ঠায় ক্লাস 10-এ বইটা দেখে নিবে। যদি মনে হয় এটা বোঝানোর দরকার আছে, এই দুটো অবশ্যই এবারে মাধ্যমিক পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট। আশা করি এই দুটোর মধ্যে একটা পরীক্ষা পড়বে বলে আমার বিশ্বাস। ঠিক আছে, তোমরা যদি মনে হয় যে বুঝতে পারছি না তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, উপপাদ্যগুলো খুব সহজে আমি বুঝিয়ে দেবো। এতক্ষণ ধরে থাকার জন্য আমাদের সঙ্গে ধন্যবাদ।